আচ্ছা, তো আমাদের পরীক্ষা 24 এপ্রিল। ঠিক আছে, আমি একদম এখান থেকে শুরু করি। 24 এপ্রিল আমাদের পরীক্ষা, পেপার 1। আমরা 2026 এর মে জুন সেশনের পরীক্ষা শুরু করতে যাচ্ছি। কেউ আছে ফুল পরীক্ষা দিব, কেউ হয়তো বা কয়েকটা সাবজেক্ট দিব, যে যেভাবেই দেই না কেন আমাদেরকে বাংলা দিয়ে শুরু করা লাগতেছে যারা বাংলা নিয়েছি। তো বাংলা দিয়ে শুরু করলে প্রথম দিনের পরীক্ষাটা আসলে কয়েকটা জিনিস আগে মাথায় রাখতে হবে, যে আমাদের প্রথম দিনের পরীক্ষাটা কয় ঘন্টার পরীক্ষা? এটা 2 ঘন্টার পরীক্ষা। টপিক কয়টা? টপিক খুবই কম। টপিক হচ্ছে আমরা একটা চিঠি লিখবো, চিঠি ও রচনা। আমরা বেসিক্যালি চিঠির উপরে প্রিপারেশন নিয়েছি। ঠিক আছে, আমি বাকি ফরম্যাট গুলো বলে দিব অন্যান্য গুলো জিনিসের, কিন্তু আমরা বেসিক্যালি চিঠি লেখার চিন্তা ভাবনাই করতেছি এবং সেভাবে আমরা এগিয়েছি। এবং একটি রচনা লিখবো। তো চিঠি লিখবো একটা, রচনা লিখবো একটা। 24 তারিখ, এরপরের পরীক্ষাটা কবে আমি ঠিক জানি না। তবে মানে তুমি শুরু করতেছো, ও লেভেল শুরু হয়ে গেল, তুমি তোমার সেন্টারে গিয়ে বসলে, পরীক্ষা দিলে, সেন্টারটাকে জানলে, একটা অচেনা জায়গায় গিয়ে পরীক্ষা দেওয়া, এটাও তো একটা মানে ব্যাপার থাকে। তো এই সব বিষয়গুলোর হিসেবে এই যে বাংলা পেপার 1 হচ্ছে প্রথম দিন পরীক্ষা, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। এটা তোমাদের জন্য একটু একটু রিল্যাক্সের জায়গা আছে, ঘাবড়ে যাওয়ার দরকার নাই। কারণ তুমি 2 ঘন্টায় 2টা টপিক লিখবা, চিঠি আর রচনা লিখবা। 2 ঘন্টা। তো একদম প্রথম মাথায় কি রাখতে হবে? প্রথম মাথায় রাখতে হবে যে চিঠি আমরা কত ওয়ার্ডে লিখবো, চিঠি কত শব্দে লিখবো। তো এখানে প্রশ্নে বলা আছে 120 শব্দ। ঠিক আছে, প্রশ্নে বলা আছে 120 শব্দ। আমরা লিখবো 180, 190 শব্দ। এর বেশিতে আমরা যাবো না। 180, 90 মানে 200 এর কাছাকাছি, 200 এর উপর আমরা যাবো না। তো 180, 90 বলতেছি, এটা তুমি কাউন্ট করে প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নাই। তোমরা লিখতেছো, তোমার লেখা আমি দেখতেছি, তোমাদের ম্যাক্সিমাম লেখার ক্ষেত্রে তোমরা এই রেঞ্জের ভিতরেই লেখো। কখনো কখনো হ্যাঁ, হয়তো বা কোনো একটা টপিকে তুমি 210 শব্দ লিখে ফেলো। 210 শব্দ যদি তুমি লিখে ফেলো, যে কেউ যদি লিখে ফেলো, আমার আমার কোনো অসুবিধা নেই। আমি মোটামুটি শিওর যে যিনি খাতা দেখবেন তারও এটা নিয়ে খুব বেশি একটা হেডেক হবে। কিন্তু হেডেকটা তখনই হবে যদি তুমি রচনাটা ছোট লিখে ফেলো। আমাদের এটাও মাথায় রাখতে হবে, রচনা কত শব্দে লিখবো। রচনা কত শব্দে লিখবো এটাও আমাদের মাথায় রাখতে হবে। রচনা কত শব্দে লিখবো, এই 2টা প্রশ্ন সবার আগে। পরীক্ষাটা শুরু করতেছো, সবার আগে আমাদের প্রশ্ন যে আমি চিঠি কতটুকু লিখবো, রচনা কতটুকু লিখবো। এখন তুমি বলতে পারো যে স্যার, এটা তো আমি আগে থেকে জানি না যে আমি চিঠি কতখানি লিখতে পারবো। টপিক দেখে মনে হলো বা অনেক কিছু লিখতে পারবো, লিখতে নিয়ে দেখতেছি আসলে তেমন কিছু লিখতে পারতেছি না। এটা বিশেষ করে রচনার ক্ষেত্রে এটা হয়। প্রথমে আমরা ভাবি প্রশ্ন দেখে যে ও এটা তো আমরা লিখতে পারবো, তো লিখতে গিয়ে লিখে উঠতে পারি না। লেখার পরে দেখি যে সব যত ইনফরমেশন আমার কাছে আছে সব আমি লিখে ফেলছি, কিন্তু 100 শব্দেই হয়ে গেছে। তো এই যে ব্যাপারগুলো, এই জায়গাগুলো নিয়ে এখন কাজ করার সময়। আজকে 11ই এপ্রিল, আর মাত্র কয়েকদিন, 2টা সপ্তাহ নাই, আর কম সময় আছে। ঠিক আছে, এই কম সময়ের ভিতরে আমাদের এই জায়গাটায় ফোকাস করতে হবে বাংলা পেপার 1 এর জন্য। আমি বারবার বলতেছি, জাস্ট এই জিনিসগুলো যদি মাথায় রেখে তুমি পরীক্ষা দাও, অবশ্যই অবশ্যই ভালো নাম্বার পাবে। এবং যে প্রথম পরীক্ষা দেওয়ার যে ইমপ্রেশনটা, যে তুমি খুব হ্যাপিলি বেরোছো পরীক্ষার হল থেকে, এইটা খুবই পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে পরের পরীক্ষাগুলোর উপরে। তো এই কারণে প্রশ্নে যে বলা আছে 200 শব্দ। আচ্ছা, এখানে আমার লিখছি কেন? এটা আমিও তো, আচ্ছা, মানে আমি মানে তুমি, এই আর কি। আমি সর্বোচ্চ আমি সর্বোচ্চ লিখবো 300 শব্দ। 300 শব্দে ধরো, আর আগে আরো বেশি বুঝতাম, এখন 300 বললাম, 300 শব্দে। ঠিক আছে, 300 শব্দে লিখবো। 200 শব্দ বলছে, আমি 300 শব্দ লিখতেছি। এখানেও সেম কেস। 300 শব্দের জায়গায় যদি তোমার 310 হয়, 320 হয়, কোনো অসুবিধা নাই, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, কোনো অসুবিধার কোনো ঝামেলা নাই। এটা কাউন্টও করবে না যিনি খাতা দেখবেন, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। এটা তিনি গুনে দেখবেন না যে তুমি কি গুনে 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 200টা শব্দ লিখছো কিনা। কিন্তু 200 শব্দে যদি তুমি লেখো, লেখাটা অনেক ছোট হয়ে যাবে। এবং চিঠি এবং রচনার যে ব্যালেন্সটা সেটা নষ্ট হয়ে যাবে। আমরা জানি চিঠিতে
30 নম্বর এবং রচনায় 60 নম্বর, এটা আমরা জানি। তাইলে কখনোই 60 নম্বরের জন্য, 60 নম্বরের জন্য আমি যা লিখতেছি ঠিক সেম কোয়ালিটিতে যদি আমি 30 নম্বরের জন্য লিখি, সেটা আমার খাতার ইমপ্রেশনটা নষ্ট করবে যিনি খাতা দেখবেন। তোমরা তো জানোই পেপার 1টা কত চিকন, অল্প কয়েকটা 8টা পেজ মাত্র। 8টা পেজের ভিতরে তুমি পরীক্ষা দিচ্ছ, খাতাটা উল্টালেই দেখা যাচ্ছে যে তুমি ওইখানে কতটুকু লিখছো, এখানে কতটুকু লিখছো, ওইটা কতটা পচা করে লিখছো না ভালো করে লিখছো, এটা কতখানি ভালো করে লিখছো, এটা কিন্তু দেখা যায়। তো যিনি খাতাটা দেখতেছেন, ওনার ওই একটা খাতা ধরলে উনি ওই ইমপ্রেশনই দেখবেন। এক একজন এক এক ভাবে খাতা দেখে, যেভাবে খাতা দেখুক না কেন। তো ওই দুইটা টপিকের ব্যালেন্সটা আছে কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের শব্দ সংখ্যাটা মাথায় রাখতে হবে। চিঠি 200 থেকে একটু কম, রচনা 300 শব্দ, এইটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমি রচনার ক্ষেত্রে কিন্তু, তোমাদের ক্ষেত্রে, তোমরা যে 4 জন আছো এদের ক্ষেত্রে আমি কিন্তু দেখছি অনেক সময় রচনাগুলো অত সুন্দরভাবে লেখা হয় নাই। আমি রচনার টপিকে যাবো যে কিভাবে করে সুন্দর লেখা যায়। সরি, সরি। তো এই জিনিসটা তোমার দেখতে হবে। আর কি দেখতে হবে, এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখো, কি কি করা যাবে এবং কি কি করবো না আমরা। আমাদের প্রথম কাজ হবে হাতের লেখা স্পষ্ট রাখা। মানে এর মানে এইটা না যে খুব সুন্দর করে লিখতে হবে। আমি তোমাকে এই চ্যালেঞ্জ দিচ্ছি না যে এখনই তোমার, এখন আজকে থেকে তুমি সুন্দর করে হাতের লেখা। আমি কোনোদিন আমার নিজের হাতের লেখাও সুন্দর না, ঠিক আছে। হাতের লেখা সুন্দর, সুন্দরের উপর আমি ফোকাস করতেছি না। আমি ফোকাস করতেছি যে লেখাটা কতটা ক্লিয়ারলি তুমি করতেছো, কাটাকাটি যতটা কম করা যায়। এখন ভুল হইতেই পারে, ভুল হলে তুমি কাটো, কিন্তু একটা দাগ দিয়ে দাও জাস্ট। এখানে যদি আমি তোমাদের দেখাইতে পারতাম যে একটা দাগ দিয়ে দিবা জাস্ট, কেটে লিখে দিবা, পড়া যাক ওখানে লেখা যাক যে হ্যাঁ তুমি সিদ্ধান্ত বানানটা ভুল লিখছিলা। তাই সিদ্ধান্ত বানানটা ভুল লিখছিল, ওটা কেটে পাশে তুমি সিদ্ধান্ত বানান ঠিকটা লিখছো। কারণ তোমার, আমাদের সাইকোলজি এইভাবে কাজ করে যে ওই যে আগে যে সিদ্ধান্ত বানানটা ভুল লিখছি তার মানে টিচার তো ওইটা দেখে ফেলবে। তাই আমরা ওইটাকে এমন ভাবে কাটি যাতে ওইটা বোঝা না যায়। তো এটা করার কোনো দরকার নাই। ক্যামব্রিজ জানে তোমার কাছে বাংলাটা, বাংলা তোমার মাদার ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, কিন্তু বাংলাতে তোমার যে একটু লিমিটেশন আছে এটা ক্যামব্রিজ একনলেজ করে এবং সেই অনুযায়ী মার্কিংটা করে। তাই তোমার যদি বানান 2-4টা ভুল থাকে, তুমি ভেবে পরে ঠিক করে গাইড করে লিখছো, এটা হয়, এটা কখনোই তোমার নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে না। তো হাতের লেখা যত স্পষ্ট রাখার চেষ্টা করতে হবে, যতটা তুমি স্পষ্ট রাখতে পারো। মাথায় রাখতে হবে যে কোশ্চেন পেপারটা, যদি আমি একটা কোশ্চেন পেপার তোমাদেরকে দেখাই, একটু দ্রুত বের করে ফেলি একটা কোশ্চেন পেপার। যদি একটা কোশ্চেন পেপার আমাদের বের করি, যে কোনো একটা মকের শুরু থেকে বের করি, পেপার 1, এইখানে যে কোনো, তুমি তো টপিক দেখলা, টপিক দেখে তুমি চয়েস করে এখানে নাম্বারটা লিখতেছো, তোমার নির্বাচিত প্রশ্নের নম্বরটি এখানে লেখো। অনেক সময় আমরা বাংলা পরীক্ষা দিচ্ছি দেখে বাংলায় লিখে ফেলি নাম্বার 1 2 বাংলায় লিখি। কোনোভাবেই বাংলায় লেখা যাবে না, এখানে 1 2 সুন্দর বোল্ড করে লেখা আছে। তুমিও এখানে একটু দরকার হলে একটু বড় করে, তোমার হাতের লেখা যতখানি যে সাইজের তার থেকে একটু বড় ফন্টে তুমি এখানে 1 লিখে দাও কিংবা 2 লিখে দাও। ব্র্যাকেট দিতে পারো, ব্র্যাকেট ছাড়া লিখতে পারো, অসুবিধা নেই। কিন্তু 1 2টা যেন খুব ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পারি তুমি কোনটা লিখছো। অনেক আছে এইটুকু জায়গা বাদ দিয়ে এই পেজ থেকে শুরু করে, এখানে যেহেতু অল্প একটু জায়গা, তোমাদের পরীক্ষার যে খাতাটা থাকবে সেখানে আরেকটু বেশি থাকবে, এটা A4 পেজ, ওইটা লিগ্যাল পেজ থাকবে, একটু বড় থাকবে। তো ওইখানে একটু জায়গা থাকবে, আমার পরামর্শ এই জায়গাটুকু বাদ দেওয়ার কোনো দরকার নেই, তুমি এখান থেকে শুরু করবে। তো অনেকে কি করে, এখানে যে লেখে, এই যে দেখো ডট 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 যে জিনিসটা আছে, আমার সাজেশন হচ্ছে এই ডট ডট নিচ থেকে লেখা শুরু করবে। ডিটেল লেখার ক্ষেত্রে, সন্ধির ক্ষেত্রে বলতেছি না, মানে চিঠি, রচনা আর প্রশ্নের উত্তর, এই 3টা জায়গায় লেখার সময় তুমি এই ডট ডটের নিচ থেকে লেখা শুরু করবে। আর দেখো গ্যাপটা কিন্তু বেশ ভালোই বড়। তাহলে হাতের লেখা এতটা বড় করা উচিত না যে তুমি এই পুরো বক্স জুড়ে লিখবা। তাহলে এটা খুবই চাইল্ডিশ লাগবে লেখাটা, কারণ বাচ্চারা একটু বড় ফন্টে লেখে। যত মানুষ আস্তে আস্তে বড় হয়, হাতের লেখার ফন্টটা ছোট হতে থাকে। তো বলতেছি না যে একবারে এখন ছোট করে ফেলো, তোমার তোমার সাইজেই রাখবা লেখার, কিন্তু চেষ্টা করবা যেন এই এত পুরো পেজ জুড়ে না লেখে। তাহলে এখানে তুমি লিখলা, তারপরে এখান থেকে লিখলা, এখান থেকে লিখলা। অনেকে আছে লিখতে লিখতে না এখান থেকে দূরে চলে যায়, যে এখান থেকে লিখতেছে, তো এখানের লাইনটা এখান থেকে শুরু করতে। এটা করবা না, একদম অ্যালাইনমেন্টটা ঠিক রাখবে, এই বরাবর লিখবা। এই জিনিসগুলো জাস্ট তোমার লেখাটার সৌন্দর্য, যে তুমি খুব গুছিয়ে সুন্দর করে লিখছো। এই গুছিয়ে সুন্দর করে লেখার জন্য কোনো মার্কিং নাই, কিন্তু এই যে 30 নাম্বারের 18 নাম্বার যে তোমার ল্যাঙ্গুয়েজ ইউজেস এর জন্য আছে, ওইখানে কিন্তু
ওইখানে নাম্বারটা দেওয়ার সময় টিচারে কিন্তু এই জিনিসগুলো মাথায় কাজ করে, একেবারে মাথায় কাজ করার জিনিস। এটা কোনো এমন মার্ক স্কিম নাই যে এটা একটা স্ট্রাকচার অনুযায়ী নাম্বার দিতে হবে, তা না। রেঞ্জ বলা আছে যে 15 থেকে 18 এরকম লেখায়, 12 থেকে 15, 14 এরকম ভাবে লেখা, এইভাবে রেঞ্জ বলা আছে। কিন্তু খুবই স্পেসিফিক ভাবে বলা নাই যে তোমাকে এইখানে এইভাবেই নাম্বার দিতে হবে। তো এখানে টিচারের হাতে নাম্বারটা। তো তিনি যখন দিবেন, তোমার এই লেখার এই প্যাটার্নটা ফলো করে তুমি যদি সুন্দর করে লিখতে থাকো, তুমি দেখো খাতার সাইজটা তুমি দেখো, তাইলেই বুঝতে পারতেছো। দেখো 2 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে, ঠিক এরকমই থাকবে, পেজটা একটু বড় থাকবে কিন্তু এরকমই থাকবে। তাহলে 2 নাম্বার পেজে অল্প একটু জায়গা ছিল, 3 নাম্বার পেজ ফুল দেওয়া হচ্ছে তোমাকে, 4 নাম্বার পেজ ফুল দেওয়া হচ্ছে তোমাকে। এরপরে তারপর তুমি রচনায় যাচ্ছ, দেখো রচনায় তোমার একটু বেশি জায়গা পাচ্ছ। এই যে এখানে শুরু হচ্ছে 5 নাম্বার পেজে, পাঁচ, পাঁচের প্রায় অনেকটাই পেয়ে যাচ্ছ, অনেকটাই পাচ্ছ প্রায় পাঁচের। তারপর 6 পাচ্ছ, তারপর 7 পাচ্ছ, 8 নাম্বারে ব্ল্যাঙ্ক পেজ। তো তাহলে ওই চিঠি এবং রচনার জন্য একটু জায়গা কম বেশি দেওয়া আছে, ওই কম বেশি অনুযায়ী কিন্তু তোমার লেখাটা ক্রিয়েট হচ্ছে। এখানে ইজিলি রচনায় 300 ওয়ার্ডের বেশি লেখা সম্ভব, 350 মতো চলে যাওয়া সম্ভব। আর এখানে এই চিঠিতে 250 পর্যন্ত চলে যাওয়া সম্ভব। কিন্তু আমার সবসময় পরামর্শ, চিঠির জন্য তুমি এখানে জায়গা কিছু ফাঁকা থেকে যাবে, তুমি এই পেজ নাম্বার 4 এর মাঝামাঝিতে গিয়ে শেষ করে দিবা। আর রচনা চাইলে যদি টপিক কমন পড়ে তুমি লিখতে পারো, ফুল লেখো, আমার অসুবিধা নেই। রচনা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, চাইলে পুরো শেষ পর্যন্ত লেখো। কিন্তু শেষ পর্যন্ত না লিখলেও হয়, লাস্টের কিছু আগের দিয়ে শেষ করে দিলেই হয়ে যাচ্ছে, এরকম একটা লেভেলে এসে শেষ করে দিলেই হচ্ছে। তো এইটা মাথায় রাখতে হবে, হাতের লেখা স্পষ্ট রাখতে হবে, শব্দ সংখ্যা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলোর মাথায় রাখবে। এবার আমি একটু তোমাদের সেকশন A পেপার 1 এর কথা বলি। সেকশন A পেপার 1, ওয়াফা কি ডিসকানেক্টেড হয়ে গেছিল? এখনো তো ডিসকানেক্টেড আছে। জাস্ট এ মিনিট। আচ্ছা, তো তাহলে এই দুইটা জিনিস মাথায় রেখে পরীক্ষাটা দিবে। আচ্ছা, আরো একটা জিনিস যদি বলি, সেটা পরে বলি। আমি এখন পেপার 1 সেকশন A তে চলে যাই, জুম করি। আমাদের প্ল্যানিং হচ্ছে চিঠি লেখা। চিঠির অথবা হিসেবে আসবে প্রতিবেদন, এটা আসার সম্ভাবনা হচ্ছে 100%, 99%। ঠিক আছে। আর এর পাশে থাকতেছে হচ্ছে ভাষ্য বা তথ্যচিত্র। এগুলো আমি ফোকাস করি নাই, কেউ হয়তো বা পড়ে রাখতে পারো, পড়লে তো পড়ছো, না পড়লেও অসুবিধা নাই। আমি এখন একটু ফরম্যাটটা দেখা দিব, সেই ফরম্যাট অনুযায়ী তোমরা লিখবা। তা আগে চিঠি নিয়ে কথা বলি। তো চিঠির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমার কথাটা একবার শুনে দেখতে পারো, ফাইনাল পরীক্ষার দিন অন্তত শুনে দেখতে পারো। আমার মনে হয় তোমরা আগেও শুনছো, কিন্তু আমার যারা ইন পার্সনে আছে তারা আমার কথা শুনে না। ওরা, ওদের এত টাইম নেই, ওরা এত এত সময় দেয় না। এই ধরো এখানে একটা গ্রামের বাড়িতে বেড়াতে গেছিল, এই যে এটা খুবই একটা সাধারণ একটা টপিক, এবং এরকম সাধারণ টপিক কি পরীক্ষাতে আসে নর্মালি। তো গ্রামের বাড়িতে বেড়াতে গেছিলাম। তো এইখানে যে প্রশ্নগুলো আছে, 12টি বুলেট পয়েন্ট আছে, 4টি বুলেট পয়েন্ট আছে, 12টি পয়েন্ট আছে। এই 12টি পয়েন্টের একটা প্ল্যানিং তুমি খাতায় কোথাও লিখে নাও, পেন্সিল দিয়ে কোন একটা জায়গায়, খাতায় কোন একটা জায়গায় তুমি লিখে নাও। লিখে নিয়ে অবশ্যই সেটা ইরেজ করে দিবা। পেপার 1 পর্যাপ্ত টাইম থাকবে, তুমি সেটা করার সুযোগ পাবে। তো তুমি হালকা করে পেন্সিল দিয়ে ইংলিশে লেখো, বাংলায় লেখো, যেমনে তোমার ভালো লাগে তেমনি লেখো, কিন্তু পয়েন্ট গুলোর উত্তর লিখে নাও। কবে, কোথায়, কার গ্রামে গিয়েছিলে, গ্রামের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে 3টি তথ্য, সেখানে কি কি করলে, কেন এই ভ্রমণ তোমার জন্য চমৎকার ছিল। তা আমরা জানি কেন এই ভ্রমণ তোমার জন্য চমৎকার ছিল, এখানেও তোমাকে 3টা পয়েন্ট বলতে হবে। চমৎকার হওয়ার জন্য 3টা কারণ থাকা লাগবে। তো তাহলে এই পয়েন্ট গুলোকে তুমি একটু নোট ডাউন করো, আগে একটা জায়গায় রাফলি একটা প্ল্যানিং করো যে কবে লিখলা, যে জুনের 10 তারিখ কিংবা ফেব্রুয়ারির 10 তারিখ, যে মাসটা তোমার লিখতে ভালো লাগে সেই মাসের তারিখটা লিখলে। লিখে কোথায় একটা গ্রামের নাম লিখলে। এখন এটা প্রশ্ন হতে পারে যে কোন গ্রাম লিখবো স্যার, গ্রামের নাম তো আমি জানি না।
বানাও একটা গ্রাম, কোনো অসুবিধা নেই। সে বাংলাদেশের কোন একটা গ্রাম, ভারতের কোন একটা গ্রাম, কিংবা অন্য কোনো দেশের একটা কোনো গ্রাম, অসুবিধা নেই। কিন্তু চেষ্টা করবা বাংলা, বাংলা বইতে যেহেতু বাংলাদেশকে বাংলাদেশ বেস করে লেখাটাই বেটার। তো তুমি লিখলা যে ধরো, আমি একটা নাম ধরো বানালাম যে রতনপুর, একটা গ্রামের নাম বানালাম। রতনপুর গ্রাম থাকতেও পারে বাংলাদেশে, নাও থাকতে পারে। বাংলাদেশে অনেক অনেক গ্রাম, 68,000 গ্রাম আছে। তো 68,000 গ্রাম এর মধ্যে এতগুলা নাম কে জানে? মানে তো নেটও পাওয়া যাবে না, এরকম অনেক গ্রাম আছে। ধরো লিখলাম রতনপুর, কেউ দেখতে যাবে না, চেক করতে যাবে না। তাহলে কবে লিখলাম? ফেব্রুয়ারি 10 তারিখ। কোথায়? রতনপুর গ্রামে। কার গ্রামে? এটা কার গ্রাম, তুমি যেখানে গেলা এখন তুমি একটা এখানে প্রশ্নে বলা, প্রশ্নটার পর ভালো করে টাকা দেখতে হবে। একটা গ্রামে বেড়াতে গিয়েছিলে, কাটালে তোমার বড় ভাইকে ছেলে লিখতেছে, তার মানে এখানে কোনো বলে নাই যে তুমি বন্ধুর গ্রামে গিয়েছিলে। প্রশ্ন যদি বলে দেয় বন্ধুর গ্রামে, তাহলে তোমার ওইটা তুমি লিখে দিচ্ছ। কিন্তু এখন কার গ্রামে আমি বানালাম যে আমার এক বন্ধুর গ্রামে, আমার স্কুলের কিংবা আমার কলেজের কিংবা আমার পরিচিত, আমার প্রতিবেশী, আমার পাশের বাসার এক আত্মীয়ের কিংবা যে কারো গ্রাম একটা বলে দিলাম যে উনার গ্রামে। পরিচয়টা দিবা, তার পরিচয়টা তুমি দিবা, যেহেতু তোমার বড় ভাইকে তো জানাতে হবে তুমি কার গ্রামে গিয়েছিলা। তাহলে তার নামটা বললে তার একটা পরিচয় তুমি দিয়ে দিলা। এটা তুমি লিখে রাখলা, নাম সংক্ষেপে একটা নাম লিখলে, সাইফুল কিংবা রুবিনা। তো লিখে একটা গ্রামের নাম লিখে দিলাম। এবার গ্রামের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে 3টি তথ্য অলরেডি বলে দিচ্ছে, 3টি তথ্য। পরীক্ষায় কিন্তু তুমি এটা লিখতে পারবা না। গ্রাম ও পরিবেশ সম্পর্কে 3টি তথ্য হলো, 3টি কথাটি প্রশ্নের মধ্যে উত্তরে লেখা যাবে না, 3টি কথাতেই লেখা যাবে না, কিন্তু 3টি ইনফরমেশন দিতে হবে। তো গ্রামের প্রকৃতি নিয়ে লিখলাম, গ্রামটি খুবই ছিমছাম, একদম নীরব একটা গ্রাম। খুব অল্প কিছু মানুষ বসবাস করে, চারিদিকে অনেক গাছগাছালি, 2টা পুকুর আছে, সুন্দর 2টা পুকুর আছে। তারপরে বলতে পারো মানে এরকম কিছু ইনফরমেশন দিল, অটোমেটিক দেখো আমি 3টা ইনফরমেশন দিয়ে ফেলছি। ছিমছাম, মানুষজন কম থাকে, অনেক গাছপালা আছে, পরিবেশটা খুব সুন্দর, এই লিখে ফেললাম। সেখানে কি কি করলে? এখন 3টা কাজের কথা তুমি এখানে আগেই ভেবে রাখো। আচ্ছা, সেখানে গেলাম, গ্রামের মানুষের সাথে আমি আড্ডা দিলাম। হতে পারে গ্রামটা ছোট গ্রাম, সবাই সবার সাথে খুব আত্মীয়ের মতো থাকে, আড্ডা দিলাম। তারপর হচ্ছে গ্রামে প্রথম নিজে রান্না করলাম, মাটির চুলাতে প্রথমবারের মতো রান্না করলাম, লাকড়ি দিয়ে রান্না করলাম। তারপরে হতে পারে যে গ্রামটা ঘুরে দেখলাম, গ্রামের কোন একটা বাজারে গেলাম, কিংবা একটা মেলা হচ্ছিল গ্রামে, সেই মেলাতে গেলাম। এরকম ছোট্টখাটো পয়েন্ট লিখে নিলাম 3টা। এরপরে লিখলে কেন এই এই ভ্রমণটা তোমার জন্য চমৎকার লেগেছে। একটা পয়েন্ট হতে পারে ওই যে বললাম, গ্রামটা ছোট, অল্প কিছু মানুষ, সবাই আত্মীয়ের মতো থাকে, মানে এরকম আন্তরিকতা তুমি দেখো নাই। নর্মালি শহরের মানুষদের ক্ষেত্রে কি হয়, আমি আমার পাশের বাসায় কে থাকে জানি না, সেও জানে না যে আমি এখানে আছি, ক্লাস নিচ্ছি। তো এটা কিন্তু খুবই একটা, মানুষ কিন্তু মানুষের সাথে মিশতে চায়, আসলে মানুষ মিশতে চায়, বিভিন্ন রিজনের কারণে মিশতে পারে না। তো গ্রামে, অনেক গ্রামে মিশতে পারে, গ্রামেও অনেক ক্রাইসিস আছে, কিন্তু গ্রামে অনেক সময় মিশতে পারে। তো সেখানে তার মেশার, এরকম একটা লিখলা যে এই যে এত মানুষের আন্তরিকতা, এটা আসলে আমার খুব সারা জীবন মনে থাকবে। তারপর লিখতে পারো যে গ্রামের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া, এখানে ওয়াশরুমের সমস্যা আছে, গোসল করতে ঝামেলা, এই জিনিসগুলো আমি প্রথমবার করলাম, কিন্তু আমার বিরক্ত লাগে না, আমার আনন্দ লেগেছে কেন জানি। আমি অন্য সময় বিরক্ত হই ওয়াশরুম ভালো না হলে, কিন্তু কেন জানি ওখানে আমার ভালো লাগতেছিল। তারপরে হচ্ছে এরকম কিছু বললা যে, এবং এই 2টা দিন পুরো সোশ্যাল মিডিয়া, নেটওয়ার্ক, ইন্টারনেট এগুলো থেকে বাইরে ছিলাম, এবং আমার খুব বিশ্রাম নিতে পেরেছি, এই জন্য আমার কাছে চমৎকার লেগেছে। তো এইরকম 3টা পয়েন্ট আগে, জাস্ট এত ডিটেল লিখবা না তো, কি নোট গুলো লিখবা। আমি এটা দিয়ে বুঝালাম, এটা তো আসবে না, অন্য কোনো টপিক আসবে, সেই টপিকের ক্ষেত্রে তুমি এইভাবে একটু ভেবে নিবা। এটা ভাবতে তোমার 10 মিনিট সময় লাগবে, আমি বলতেছি 10 মিনিট, কারো অথবা 15 মিনিট লেগে যেতে পারে, 15 মিনিট, কোনো অসুবিধা নেই। যে সেন্টারে বসলা, তোমার রুমটাতে 40 জন বসলো, কিংবা 20 জন বসলো, কিংবা 100 জন বসলো, কোনো অসুবিধা নেই। তুমি হয়তো বা একবারে ওই রুমটা সেন্টারে বসে আছো, হতেই পারে সেন্টারে বসে আছো, এবং দেখলা যে টাইম যেটা তোমার ঘড়ির টাইম অনুযায়ী অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে, এবং তুমি তাকায় দেখলা, আশেপাশে তাকায় দেখলা সবাই লিখতেছে, দুমায় লিখতেছে, অনেক তাড়াহুড়া করে লিখতেছে, তার পেজ একটা দুইটা শেষ হয়ে গেছে, আর তুমি এখনো লেখা শুরু করো নাই। কোনো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কারণ তুমি লেখা শুরু না করলেও তুমি প্ল্যানিং করছো এই 10 মিনিটে কিংবা এই 15 মিনিটে। যখন তুমি প্ল্যানিংটা করছো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা করবে না, সে কেন এই ভ্রমণ তোমার জন্য চমৎকার ছিল, এখানে 3টা পয়েন্ট লিখতে ভুলে যাবে। সে একটা পয়েন্ট লিখে যে এরকম স্মৃতি, এরকম অভিজ্ঞতা আমার জীবনে কখনো হয়নি, তাই এটা আমার কাছে খুব চমৎকার লেগেছে। ভাইয়া তুমি ভালো থেকো, তুমিও সুযোগ পেলে এরকম মনে যেও, লিখে শেষ করে দিতে শেষ। কিন্তু সে এখানে একটা পয়েন্ট কভার করছে, বাকি 2টা পয়েন্ট মিসিং হয়ে গেছে, এবং সেই মিসিং হওয়ার কারণে
তার কিন্তু নাম্বার কমে গেছে। রাইটিং অনেক সুন্দর, কোনো বানান ভুল নাই, হাতের লেখা সুন্দর সবকিছু, কিন্তু এই যে দুইটা পয়েন্ট মিসিং হয়ে গেছে, এর জন্য তার রাইটিং থেকে নাম্বার কেটে দিবে। টোটালি তার এখানে 2 নাম্বার, এই 2 নাম্বারের জন্য আরো 3-4 নাম্বার কেটে যাবে। টোটাল 5-6 নাম্বার চলে গেছে, 23 পেয়েছে। কিন্তু তার এত সুন্দর লেখাতে সে 23 পেয়েছে, তার থেকে একটু খারাপ লেখাতে 25-6 পেয়ে গেছে। কিছু করার নাই, কারণ এখানে পয়েন্টটা ইম্পর্টেন্ট। তো সেটা মাথায় রেখো, কিভাবে কে পরীক্ষা দিচ্ছে এটা আমাদের নজর যাবে, এটা স্বাভাবিক, এটা যায়। কিন্তু আমি কি আসলে আমার ট্র্যাক অনুযায়ী আগাচ্ছি কিনা, আমার প্ল্যানিং অনুযায়ী আগাচ্ছি কিনা, সেই জায়গায় ফোকাস থাকতে হবে। প্রত্যেকের জীবন হোক আর পড়ালেখা হোক, সবকিছু প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকে একটা ডেস্টিনেশন দিয়ে যাচ্ছি। তো আমার ডেস্টিনেশন এটা, আমার বাংলাতে এইভাবে করে আমি ফাইনালি লিখবো, কষ্ট কম করব, মেন্টাল প্রেশার নিব না, কিন্তু সুন্দর পরীক্ষা দিব এবং ভালো নাম্বার আসবে। সেটা আমরা এইভাবে কভার করতে পারবো। তাহলে তুমি এই পয়েন্ট গুলো প্ল্যানিং করলা, প্ল্যানিং করার পর তোমাকে মনে রাখতে হবে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার ভিতরে তুমি প্রথম কাটালে এই, তাই এই অভিজ্ঞতা কথা তুমি মানে এরকম পরিবেশে তুমি ফার্স্ট টাইমের মতো কাটিয়েছো। তাহলে দেখো এখানে এই যে থার্ড নাম্বার পয়েন্টটা, কি কি করলে এই ভ্রমণটা চমৎকার ছিল, এই পয়েন্ট গুলোই কিন্তু বেশি ইম্পর্টেন্স পাচ্ছে এই টপিক উপরের কথাগুলোর উপর বেস করে। তাহলে তুমি এই জায়গাটা একটু ডিটেল করে দাও। প্রত্যেকটা প্রশ্ন তোমাকে দেখতে হবে যে সেকেন্ড পয়েন্ট না থার্ড পয়েন্ট না ফোর্থ পয়েন্ট কোনটা এই উপরের কথাগুলোর সাথে বেশি রিলেভেন্ট। তাহলে যেটা উপরের কথাগুলোর সাথে বেশি রিলেভেন্ট সেই প্যারাটাকে তুমি একটু এলাবোরেট করবে, একটু ডিটেলে লিখবা। কিন্তু কবে কোথায় কার গ্রামে এগুলো তুমি ইন্ট্রোডাকশনে বলে দিচ্ছ, এক সেন্টেন্সে 2 সেন্টেন্সে বলে দিচ্ছ, কোনো অসুবিধা নেই। কিন্তু এই জায়গায় তোমাকে একটু ইলাবোরেট করতে হবে, এখানে একটু বাড়ায় লিখতে হবে, ঠিক আছে? একটু বাড়িয়ে বাড়িয়ে লেখো, লিখলেই তোমার লেখাটা সুন্দরভাবে শেষ হবে। তো এই হচ্ছে চিঠির জন্য পরামর্শ। আমার মনে হয় না চিঠির জন্য আর ডিটেল কিছু বলতে হবে। প্রতিবেদনের ফরম্যাট আমরা জানি, আমি অন্যগুলোর ফরম্যাটটা জাস্ট বলে দিচ্ছি। প্রতিবেদন আমরা জানি যে একটা শিরোনাম দিতে হয় খাতার মাঝ বরাবর। ধর একটা খাতা হলে এখানে তুমি একটা হেডলাইন লিখবে, শিরোনাম মানে হেডলাইন। হেডলাইন লিখলে, লিখে একটু আন্ডারলাইন করে দিলে একটা, কোনো অসুবিধা নেই। ওভার রাইটিং করার দরকার নেই, জাস্ট একটা নর্মাল হেডলাইন দিয়ে আন্ডারলাইন করে তুমি লেখা শুরু করলে। আমরা 4টা প্যারাগ্রাফ দিব, আমরা জানি 4টা বুলেট পয়েন্টের জন্য 4টা প্যারাগ্রাফ দিব। 4টা প্যারাগ্রাফ দিলাম। ইন্ট্রো থাকলো প্রথম প্যারাগ্রাফে, একটা লাইনে ইন্ট্রো করে দিলাম যে সম্প্রতি আমাদের স্কুলে একটি বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছিল। লাস্টে দিব যে এই, তারপরে পুরো পয়েন্টে চলে গেলাম। লাস্টে দিব এই ধরনের বিজ্ঞান মেলা আরো আয়োজন করা উচিত, তাহলে সবার মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে। শেষ, একটা লাইনে শেষ করলাম। তাহলে 2টা লাইন, ইন্ট্রোতে একটা, কনক্লুশন একটা লাইন, আর পুরো বডিতে সেম জিনিসগুলো আমরা লিখতেছি। তারপর প্রতিবেদকের নাম লিখবো, নাম ও ঠিকানা, প্রতিবেদনের সময় ও তারিখ। ঠিক আছে, প্রতিবেদকের নাম ও ঠিকানা লিখলাম, সময় ও তারিখ লিখলাম, জাস্ট তোমার নাম লিখবা। তুমি যে এলাকার নাম লিখতে চাও সেই এলাকার নাম লিখে দিলা। ধরো আমাকে লিখতে দিলে আমি মিরপুর ঢাকা লিখে দিতাম, তাহলে মিরপুর একটা এলাকা ঢাকার মধ্যে, তাই মিরপুর ঢাকা লিখলাম, আর ডিটেল লেখার দরকার নেই। প্রতিবেদনের সময় সকাল 11টা 12টা কিংবা এরকম 10টা এরকম লিখে একটা তারিখ লিখে দিলাম, শেষ। তো মাথায় রাখতে হবে এখানে ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট হবে, যেগুলো আগে বলা হয়েছে তোমরা প্রতিবেদন সম্পর্কে জানো, তো সেইভাবে একটু ডিফারেন্ট ভাবে এইটা লিখে ফেলবা। এই হচ্ছে প্রতিবেদনের ফরম্যাট। আমি সবগুলো ফরম্যাট আবার আরেকবার পাঠিয়ে দিব তোমাদেরকে, যদিও গ্রুপ ড্রাইভের লিঙ্কে সব দেওয়া আছে, তবু আমি আরেকবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব ফরম্যাট গুলো। তো সেই ফরম্যাট অনুযায়ী তোমরা একটু দেখে নিয়ে ওভাবে করে এটা প্রিপারেশন নিবা। বাই চান্স যদি কখনো এসে পড়ে ভাষণ কিংবা কথোপকথন, আসা উচিত না, একেবারে উচিত না, কিন্তু প্রশ্ন যারা বানিয়েছে এটা তাদের ইচ্ছা, মন চাইছে যে আগের বার ভাষণ দিছি এবারও ভাষণ দিব, হইতেই পারে, অসম্ভব না। তো ভাষণ আসলে আমরা জানি ভাষণের ক্ষেত্রে কি করতে হবে। এখন বলবো স্যার এতদিনে এসে আপনি এই কথা বলতেছেন, হ্যাঁ এতদিনে এসে আমি এই কথা বলতেছি, তাতে কোনো অসুবিধা নাই, কারণ চিঠিতেই ভালো মার্কস আসবে। তুমি ভাষণ যদি অনেক পড়তা, তারপরে তুমি চিঠিতেই ভালো নাম্বার পাইতা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। তো তাহলে ভাষণের তেমন কোনো ফরম্যাট নাই। ভাষণে আমরা 4টা প্যারাগ্রাফে লিখবো, নাম্বারটা লেখার পর 4টা প্যারাগ্রাফে লিখবো। যেহেতু ভাষণ হচ্ছে আমি দাঁড়িয়ে কোথাও কোনো বিষয় নিয়ে কথা বলতেছি, তো আমার একটা কাজ থাকে, সেটা হচ্ছে অডিয়েন্সকে কানেক্ট করা, অডিয়েন্সকে একটা কিছু বলা, যে ভাই বোন এরকম কিছু একটা তো বলতে হবে, কারণ আমি তো অডিয়েন্স, আমার কথার সাথে কানেক্ট হবে না। তো এই ভাই বোন তো আসলে বলা যায় না, কারণ হতে পারে সিনিয়র মানুষ আছে, খুব পাওয়ারফুল মানুষ আছে, তাকে তো আমি ভাই বলতে পারতেছি না। তো একটা শব্দ আছে
সুধী বলে একটা কথা আছে, সুধী মানে লেডিস এন্ড জেন্টলম্যান। তাহলে আমরা এই সুধী দিয়ে কথা শুরু করি। সুধী, আজকের এই চমৎকার বিজ্ঞান মেলায় আমাকে বিজ্ঞান বিষয়ক কিছু কথা বলতে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আয়োজকদের। এইভাবে করে কথাটা শুরু করতে হবে, মানে সুধী বলবো। সুধী বললে ইন জেনারেল সবাইকে কভার করতে পারবো। তাহলে আমি 4বার প্যারাগ্রাফ বানাবো, 4টা প্যারাগ্রাফ। 4টা প্যারাগ্রাফে আমি শুধুই কথাটা লিখবো। হতে পারে বলতে পারো স্যার এই রিপিটেশন তো শুনতে ভালো লাগতেছে না। শুনতে ভালো লাগতেছে না, ঠিক আছে, কিন্তু তুমি যদি পয়েন্ট গুলো কভার করো, শুধুই লিখো, নাম্বার তোমার তেমন একটা কমবে না। আর এটা ব্যাকআপ হিসেবেই আমরা রাখতেছি যে যদি ভাষণ এসে পড়ে, চিঠিটা আমার কাছে কঠিন লাগে, আমি যদি একটু ঝামেলার মধ্যে পড়ে যাই, তাইলে আমি এটা লিখতেছি। তো আমরা তো ইনশাল্লাহ ঝামেলার মধ্যে পড়বো না। তো সুতরাং এটা আমরা জাস্ট ব্যাকআপ হিসেবে রেখে দিচ্ছি। ব্যাকআপ জিনিস নিয়ে, ব্যাকআপ প্ল্যান নিয়ে কখনো বেশি এফোর্ট দিতে হয় না। তো তাইলে ভাষণ শুধু 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 4টা প্যারাগ্রাফে 4বার শুধু লিখবো। ওরাল ওয়েতে কথা বলবো, মানে আমরা নর্মালি যেভাবে কথা বলি সেই কথার টোনে লিখবো। আমি ভাষণের স্যাম্পলও দিব, ওইটা পড়বা তাহলেই হয়ে যাবে। তারপর কথোপকথন বা সংলাপ, দুইটা একই জিনিস। সংলাপ ডায়লগ, কথোপকথন ডায়লগ, দুইটাই একই জিনিস। তো কথোপকথন ডায়লগ যদি আসে পরীক্ষায়, আমাদের এখানেও আমরা দুজনের, দুই বন্ধু কথা বলতেছি কিংবা একজন সাংবাদিকের সাথে কথা বলতেছি, এই প্যাটার্নই তো যাবে। দুইজনের বেশি কখনো ডায়লগ হয় না, দুজনই থাকবে। আমি আমার বন্ধু, তাহলে আমি, এখানে আমি লিখবো, আমার নাম আমি লিখবো না। আমি, আর ধরো আমার বন্ধুর নাম হচ্ছে ধরো রাকিব। তাহলে আমি এবং রাকিব, আমাদের মাথায় রাখতে হবে এই যে ক্লোন দিচ্ছি যে দুইটা, এটার জন্য সেম ডিস্টেন্সে থাকে, নামের সাথে সাথে না হয় একটু ফাঁকা রেখে যেন আমরা লিখি। এবং অ্যালাইনমেন্ট লাইনটা যেন ঠিক থাকে, পেন্সিল দিয়ে কলম দিয়ে দাগ দিয়ে লেখা লাগবে না, হাতের মাপেই তুমি এই ক্লোনটা ঠিক রাখবা। লিখে তোমার লেখা শুরু করবে। লেখা শুরু করে যখন তুমি দ্বিতীয় লাইনে যাবে, তখন তোমার আবার এখান থেকে লিখতে হবে। এইটুকু জাস্ট ফরম্যাটটা মাথায় রাখা, যে এইটা আমার এইভাবে লিখতে হবে। এখানে কোনো নির্দিষ্ট প্যারা নাই যে কতগুলো প্যারা হবে। আমি রাকিব কথা বলতেছি, কথা চলতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত, 12টা পয়েন্ট আমি কভার করবো, এটা আমার মাথায় থাকবে। দুই বন্ধুর যদি কথা বলি, তাইলে 12টা পয়েন্টকে দুই বন্ধুর মধ্যে ভাগ করে দিতে হবে। যদি টপিক এমন থাকে, তুমি পক্ষে আরেকজন বিপক্ষে, যে কোনো একটা টপিক দিয়ে দিচ্ছে, তুমি পক্ষে আছো, তুমি বিপক্ষে আছো, একজন বিপক্ষে আছে, তাহলে ওইটা মাথায় রেখে রাকিবের মুখ থেকে বিপক্ষে কথাগুলো বলতে হবে, তোমার মুখ থেকে পক্ষের কথাগুলো বলতে হবে। টোটাল 12টা পয়েন্ট, তার মানে 6টা পয়েন্ট 6টা পয়েন্ট হয়ে যাবে। কিংবা উম, বিপক্ষ পক্ষ নিয়ে 6টা পয়েন্ট, আর বাকি জেনারেল কথা, জেনারেল কথা তুমি ওইভাবে ভাগ করে দিবে দুজনের মধ্যে। আর 6টা পয়েন্টকে মাথায় রেখে, যে রাকিব বিপক্ষে কথা বলতেছে, আমি পক্ষে কথা বলতেছি, ওইটা মাথায় রেখে লিখে যাবা। এবং অবশ্যই দুইজনকে শেয়ার করে দিতে হবে। পরীক্ষার পর বেড়াতে যাব, কি করা যায় এই কথা শুধু তুমি বলবা, রাকিব খালি প্রশ্ন করবে আর তুমি খালি উত্তর দিবা, এটা না। দুইজনে মিলে ডিসকাশনের মতো করে লিখতে হবে। আর প্রশ্নটা যদি হয় কোন সাংবাদিক আর তোমার, মানে প্রতিবেদক রিপোর্টার তোমার একটা ইন্টারভিউ নিচ্ছে, তাহলে সাংবাদিক আর তোমার কথা যদি হয়, তাহলে সাংবাদিক আর আমি, এভাবে কথাটা যাচ্ছে। সাংবাদিক আমিতে কথা যাবে, সেই সময় আর তুমি তাকে কোনো প্রশ্ন করবা না। সাংবাদিক শুধু প্রশ্ন করবে, যে 12টা প্রশ্ন থাকবে টপিকের, সেই 12টা প্রশ্ন সে শুধু প্রশ্নগুলো করবে, তুমি হলো শুধু উত্তরগুলো দিবে। তাহলে যদি বলে পরীক্ষা কেমন হয়েছে আপনার, 3টি মন্তব্য করুন, এটা কিন্তু লেখা যাবে না। 3টি কথাটা লেখা যাবে না, বারবার বলছি। তাহলে আপনার পরীক্ষা কেমন হয়েছে বলুন। তখন তুমি 3টা পয়েন্টে উত্তরটা দিবা, যে হ্যাঁ, কয়েকটা বিষয় ভালো গেছে, দু একটা বিষয়ে একটু সমস্যা হয়ে গেছিল, কিন্তু ওভারঅল আমার মনে হয় যে আমার ইন জেনারেল রেজাল্টটা ভালোই হবে, এটা আমি আশা করি। তাহলে দেখো, ওই 3টা কমেন্ট কিন্তু হয়ে গেল, যে পরীক্ষা ভালো হয়েছে, তুই একটা সাবজেক্ট একটু ঝামেলা হয়েছে, কিন্তু ওভারঅল তোমার ভালো হয়েছে, তাহলে 3টা পয়েন্ট কিন্তু কভার হয়ে গেল। এইভাবে সাংবাদিক এবং তোমার, আমি এইভাবে কথাগুলো লিখবো, তখন আর কারো নাম লিখতে হবে না, সাংবাদিকের নাম লিখতে হবে না। আর তোমার নাম তো তুমি লিখবাই না, আমি লিখবা। তো রাকিব আমি, রাকিব আমি, অথবা সাংবাদিক আমি, এভাবে করে লিখবা। সংলাপ আসলেও আসতে পারে, যদি টপিকটা তোমার দেখে মনে হয় বা এটা তো সহজ আছে আমি পারবো লিখতে, তাই লিখে দিই, অসুবিধা নেই। কিন্তু চিঠিকে আমি সবচেয়ে প্রায়োরিটি বেশি দিই সবসময়, এবং চিঠিটাই মানুষ বেশি গুরুত্বের সাথে নেয়। তো এইটা ছিল হচ্ছে আমাদের সেকশন এর কথা। রচনা এখন আমি চাইনি, রচনা আমাদেরকে আবার যেতে হবে, টাইম ওই বেশি হয়ে যায় আসলে শেষ পর্যন্ত। যাই হোক, তো আমি যেটা বলবো, তোমরা একটু কষ্ট করে 9:46-এ জয়েন করো আবার।
আমি মানে ঠিক 10 মিনিট পরে আবার জয়েন করো। কোনো প্রশ্ন থাকলে আবার জিজ্ঞেস করো, ঠিক আছে?